বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। অসভ্যতার একটা সীমা থাকে, গুন্ডামি সন্ত্রাসীর একটা সীমা থাকে, এরা সীমা ছাড়িয়ে গেছে। কাজে এখন আমাদের সকল নেতাকর্মী সবাইকে রুখে দাঁড়াতে হবে। 2024 সালের 7 জুলাই থেকে ছাত্ররা আন্দোলন শুরু করে, কোটা কিন্তু ছিল না, আমি বাতিল করে দিয়েছিলাম। অথচ সেই কোটা আন্দোলন আবার তারা শুরু করে, তাদের সাথে আলোচনা হয়, তাদের সব দাবি মেনে নেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে একটা জিনিস আমি দেশবাসীকে বলবো একটু লক্ষ্য করতে, 7 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত যখন ছাত্রছাত্রী আন্দোলন করে, সেই সময় তো আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা করেনি। তখন কি কেউ টিয়ার গ্যাসের সেল মেরেছিল, সাউন্ড গ্রেনেড মেরেছিল, লাঠিপেটা করেছিল? কিচ্ছু করেনি। তারাও আন্দোলন করছিল, পুলিশও তাদের পাহারা দিচ্ছিল, আমরাও তাদের সহযোগিতা করছিলাম। সারা রাত মেয়েরা রাস্তায়, মেয়েদের যাতে কোনো ক্ষতি না হয় বিশেষভাবে নিরাপত্তার ব্যবস্থা করেছিলাম। কিন্তু 15 জুলাই থেকে তারা যে হত্যাকাণ্ড শুরু করলো, পিটিয়ে পিটিয়ে পুলিশ হত্যা করা, পুলিশ বাড়িতে আগুন দেওয়া, লাশ ঝুলিয়ে রাখা, আওয়ামী লীগ এবং পুলিশের লাশ ঝুলিয়ে রাখা, এবং সে কি বিভৎসভাবে এই সমস্ত হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে। একবার চিন্তা করে দেখুন তো, একবার ছবিগুলিতে তাকান তো, এটা কাদের কাজ? সম্পূর্ণ জঙ্গিদের কাজ শুরু করে দেয় তারা। মেট্রো রেলে আগুন, এক্সপ্রেসওয়েতে আগুন, ফ্লাইওভারে আগুন, হানি ফ্লাইওভারে আগুন, এবং একটার পর একটা বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা, চাপাতি, চাইনিজ কুড়াল, লাঠিসোঁটা, এইগুলি নিয়ে সব জায়গায় মব জাস্টিসের নামে ইউনূসের যে জঙ্গি বাহিনী, এই জঙ্গি বাহিনী সমানে তাণ্ডব চালাতে থাকে। চিফ জাস্টিস থেকে শুরু করে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, কেউই তো রেহাই পায়নি। সমস্ত জায়গায় এই সন্ত্রাসী গুন্ডামি এবং অস্ত্রধারীদের কি মব জাস্টিস? এখানে মব জাস্টিস কোথায়? ছাত্র নামধারী কিছু ইউনূসের সমন্বয় এবং ইউনূসের জঙ্গি বাহিনী, তারাই এই তাণ্ডব চালিয়ে রীতিমতো গণহত্যা করে। আজকে যদি আমি প্রশ্ন করি যে ইউনূস যে ক্ষমতায় এসেছে, সেটা তো সে নিজেই বলেছে এই আন্দোলনের কোনো লিডার ছিল না, কিছু ছিল না। মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মাস্টার মাইন্ড দ্বারা আন্দোলন সংগঠিত করা, কোনো নেতা ছিল না। হ্যাঁ, এটা বাস্তবতা, আমরা দেখেছি তো। ছাত্র আন্দোলন করছে, তাদের নেতাটা কি? সেই নেতা তো খুঁজে পাওয়া যায়নি। নেতা পাওয়া গেল ডক্টর ইউনূসকে, যেটা সে নিজেই স্বীকার করলো সেপ্টেম্বর মাসে আমেরিকায় বিল ক্লিন্টন ফাউন্ডেশনের একটা অনুষ্ঠানে বলেই ফেললো যে ইনি এই ষড়যন্ত্রটা সে নিজে করেছে, তার মেটিকুলাসলি ডিজাইনড এবং মাস্টার মাইন্ড, এবং মাস্টার মাইন্ডকে সেখানে ডেকে পরিচয় করিয়ে দিল। পরিচয় করে দিলেই মানুষের কাছে স্পষ্ট হলো যে এটা ইউনূস তার ক্ষমতার লোভে এই কাণ্ডটা ঘটেছে। কিন্তু আসল কাহিনী বের হলো এখন। আজকে আমার সেন্ট মার্টিন দ্বীপ নেই, আজকে এখানে করিডোরের নামে আমাদের মিয়ানমার বর্ডার বাংলাদেশের অরক্ষিত, এবং পার্বত্য চট্টগ্রাম থেকে কক্সবাজার আমাদের সম্পূর্ণ অরক্ষিত অবস্থা হয়ে গেছে, যেখানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে প্রশ্নের সম্মুখীন। কিন্তু জুলুম অত্যাচার কিন্তু থেমে নাই। এ পর্যন্ত হিসাব করে দেখেছি, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা 14 দল সহ 1,37,000 মানুষকে গ্রেপ্তার করেছে। হ্যাঁ, সামান্য কিছু কিছু হয়তো জামিন পেয়েছে, আবার তাদের মামলা দিয়েছে। বয়স্ক যারা হয়তো রাজনীতি থেকে অবসর নিয়েছে, তাদেরকেও তো ছাড়েনি। চলতে পারে না, হাঁটতে পারে না, তাদের ধরে নিয়ে আসা। সব থেকে জঘন্য কাজ হচ্ছে কোর্টে নেওয়ার সময় তাদের উপরে হামলা করা। অথচ সারা দেশে আমরা সার্বিকভাবে উন্নয়ন করেছি, রাস্তাঘাট, পুল, ব্রিজ থেকে শুরু করে প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করে আমরা নাগরিক সুবিধা দিয়েছি। আওয়ামী লীগ তো মানুষকে দিয়েছে, আয় উপার্জন বাড়িয়েছি, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন নানাবিধ সুবিধা আমরা বৃদ্ধি করে দিয়েছি, এবং সরকারি বেতনভোগ প্রত্যেকটা কর্মচারী, সেটা সামরিক অসামরিক সমস্ত প্রশাসন এবং যারা কাজ করে প্রত্যেকেরই যেন কর্মক্ষেত্রে তারা একটা স্বস্তির সাথে জীবন জীবিকা চালাতে পারে, পরিবার নিয়ে সচ্ছলভাবে চলতে পারে এবং দেশের উন্নয়নে কাজ করতে পারে। এবং তারা করেছেন কাজ, আমি এটা স্বীকার করব। প্রত্যেকেই আন্তরিকতার সাথে কাজ করেছে। সেখানে তো আমরা দলীয়করণ করতে যাইনি, সেখানে তো আমরা মানুষকে হয়রানি করতে যাইনি। আজকে ইউনূস সরকার আসার সাথে সাথে সে বেসরকারি কর্মকর্তা কর্মচারী হোক আর সরকারি হোক বা সামরিক হোক,
বা পুলিশ বাহিনী, কেউ তো রেহাই পাচ্ছে না। তাদেরকে অপমান করা, চাকরি থেকে বের করে দেওয়া, ওএসডি করা, তাদের উপর জুলুম অত্যাচার করা। তারপর আবার এক নতুন আইন করছে যেখানে কোনো ডিপার্টমেন্টাল কেস হবে না, তদন্ত হবে না, কিছু হবে না, চাকরি থেকে যেন বের করতে পারে। এই এই অধ্যাদেশটা তাদেরকে করতে দিল। সরকারি চাকরির আইন, এটা তো পার্লামেন্টে করা, পার্লামেন্টে যে আইন করা সেটাকে তারা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে পরিবর্তন করে সংসদে নিয়ে এনে এইভাবে চাকরি খাবে আর এইভাবে নির্যাতন করবে। এই চাকরি এটা পাশ করে তো তারা যে কোনো মানুষের চাকরি খেতে পারে। একদিনের মধ্যে সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে পুলিশ বাহিনী প্রধান থেকে শুরু করে যে কোনো অফিসার, সে সচিবই হোক বা একটা পিয়ন চাপরাশি হোক, যে কারো চাকরি সে তারা ইচ্ছা মতো বের করে দিতে পারে। আজকে এই মব জাস্টিসের নামে এই ইউনূসের জঙ্গি বাহিনী প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, সব জায়গায় শিক্ষকদের অপমান করা, বের করে দেওয়া, তাদেরকে সরিয়ে দেওয়া এবং মুক্তিযুদ্ধে যারা তাদেরকে অপমান করা। আর অপরদিকে আমরা কি দেখি, আজকে একজন যে যুদ্ধাপরাধী, রংপুরে আপনারা যান, খোঁজ নিয়ে দেখেন কিভাবে শত শত মানুষকে হত্যা করেছে বদর বাহিনী প্রধান। মেয়েদেরকে ক্যাম্পে তুলে দিয়েছে, রেপ করেছে, অন্তঃসত্ত্বা একটা মেয়েকে দিনের পর দিন রেপ করে তার পেটে বাচ্চাটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। শত শত মেয়ের উপরে ভেবে যারা পাশবিক অত্যাচার করেছে তার বিচার হয়েছিল, আজকে তাকেও মুক্তি দিয়ে দিল। আর এই যে এত মানুষ যে হত্যা করলো, তারা কি ন্যায় বিচার পাবে না? তাদের পরিবার এত মেয়েকে যে রেপ করলো আর এমনকি গুলি করে পর্যন্ত মেরেছে, আশেপাশে ডিসের মধ্যে অনেক লাশ পাওয়া গেছে, তাদের কি কোনো বিচার নাই? কোথায় নিয়ে যাচ্ছে দেশটাকে? হ্যাঁ, যদি আপনারা হিসাব করেন যে হ্যাঁ ইউনূস ক্ষমতা দখল করেছে তো দেশ বিক্রি করার জন্য, এটা তো আজকে প্রমাণিত সত্য এবং সেটা শোনা যায়। আমি জানি না এটা সঠিক কিনা, তবে আপনারা তদন্ত করে দেখতে পারেন। সে নাকি এই আমাদের এই সেন্ট মার্টিন দ্বীপ, বঙ্গোপসাগর এবং পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার এই করিডোর, এটা বিক্রি করার জন্য $500 মিলিয়ন নাকি তার পুরস্কার, তিনি নাকি সেটা পেয়েছেন। তো ইউনূসের তো পয়সার লোভ আছে আমি জানি, আর যে তার উপকার করে তাদের বিরুদ্ধে সে আগে লাগে। কিন্তু আজকে যদি আপনি হিসাব করেন যে ক্ষমতা দখলের পর এই 9 মাসের মধ্যে জনগণকে সে কি দিয়েছে আর ইউনূস কি নিয়েছে? জনগণ পেয়েছে কি? জঙ্গিবাদ। জনগণ পেয়েছে চুরি ডাকাতি, জীবনের নিরাপত্তাহীনতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাকরি হারা, কর্মহীনতা, মানুষের জীবনে নিরাপত্তা নাই, নিরাপত্তাহীনতা, লেখাপড়া শিখতে পারে না, লক্ষ লক্ষ ছেলে মেয়ে আজকে পড়াশোনা করতে পারছে না, তার পড়াশোনা পথ বন্ধ, চাকরির পথ বন্ধ। আর ইউনূস সাহেব কি পেয়েছেন আমি একটু তাহলে বলি। ক্ষমতা দখল করে জঙ্গি ইউনূস কি নিল? সে রাষ্ট্রের প্রাপ্য যে কর, সে ট্যাক্স ফাঁকি দিয়েছে প্রায় 1100 কোটি টাকা, 1100 কোটি টাকা তার কাছে ট্যাক্স পাওনা। সেখানে 666,000 কোটি টাকার মামলা ছিল। ক্ষমতা এসেই সেই মামলাটা সে সবার আগে প্রত্যাহার করে নিল। অথচ ইউনূস কিন্তু তার টেলিকমিউনিকেশনের যে কর্মচারীরা, তাদের যে প্রাপ্য অর্থ, অর্থাৎ যে কোনো একটা কোম্পানি, সেই কোম্পানির লভ্যাংশের 5% শ্রমিকদের কল্যাণে দিতে হবে, তার দাবি করেছিল, তারা চাকরি খেয়েছে, তারা মামলা করেছে। সেই মামলায় ডক্টর ইউনূস 6 মাসের সাজা পেয়েছে শ্রমিক আদালতে। শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি আজকে দেশের ক্ষমতায়। তা দেশের অবস্থাটা কি হয় যে শ্রমিক অর্থ যে আত্মসাৎ করে, লোভ সামলাতে পারে না, যে সে দেশের মানুষকে কি দেবে? হ্যাঁ, নিজের নিতে পারে, সে নিজের করে ঝোল টেনে নিয়ে গেছে। এমনকি শ্রমিকদের সাথে তার একটা চুক্তি হয়ে তাদের যে প্রাপ্য টাকা দেবে বলে সে টাকা একটা ব্যাংকে রেখেছিল, সেখান থেকে আবার 25,12,00,000 টাকা চুরি করে সেই টাকা দিয়ে আবার ঘুষ দিয়েছিল 2 শ্রমিক নেতা এবং আইনজীবী তাদেরকে। এবং সেখানেও তার একটা মামলা, এই মামলা সহ দুর্নীতি দমন কমিশন টেলিকমিউনিকেশনের এবং গ্রামীণ ব্যাংকের যে টাকা সে পাচার করেছে তার জন্য 5টা মামলা ছিল। ইউনূস ক্ষমতায় এসে সাথে সাথে সব মামলা প্রত্যাহার, এমনকি তার সাজা পর্যন্ত প্রত্যাহার করে নিয়েছে। আর সেই সাথে ক্ষমতা নিতে না নিতেই ম্যান পাওয়ারের ব্যবসার লাইসেন্স নিয়ে নিয়েছে। গ্রামীণ নামটা সে সবসময় ব্যবহার করে, ওই গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের নামে
তারপরে গ্রামীণ টেলিকম ডিজিটাল ওয়ালেট অর্থাৎ বিকাশ নগদের মতো টাকা লেনদেন করা সে ব্যবসাও নিয়েছে। ভবিষ্যতে অন্য কেউ এই ব্যবসা করতে পারবে না, সব ব্যবসা তার নিজের। সেই ব্যবসা তার এখন মানে কুক্ষিগত। গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন পেয়েছে, সামাজিক হেলথ লাইসেন্স পেয়ে গেছে। গ্রামীণ ব্যাংকের জনগণের যে অধিকার ছিল, কারণ এই ব্যাংকটা কিন্তু সরকারি টাকায় করা, এবং এই গ্রামীণ ব্যাংকে আমি 400 কোটি টাকা দিয়েছি, অথচ এখন সেই গ্রামীণ ব্যাংকের যে পাবলিক মানে শেয়ার, সেটাও সে এখন কেড়ে নিয়ে গেছে। এখন 95% তার নিজের আওতায় নিয়ে এসেছে। গ্রামীণ ব্যাংকের বোর্ডে যে সরকারি প্রতিনিধি 3 জন ছিল, সেখান থেকে কমিয়ে মাত্র 1 জন রেখেছে। সাথে সাথে দেখা গেল সে সেই নতুন ব্যবসা বাণিজ্য সেগুলি সে করে যাচ্ছে। গ্রামীণ এভিয়েশন নামে একটা কোম্পানি করারও পদক্ষেপ নিয়েছে। স্টার লিংকের বাণিজ্য সেটাও সে করে ফেলেছে। গ্রামীণ ব্যাংকের 5 বছরের জন্য কর মওকুফ করেছে। আমার প্রশ্ন হচ্ছে, গ্রামীণ ব্যাংকের কর মওকুফ কেন করে? গ্রামীণ ব্যাংক থেকে যাদের ঋণ দেওয়া হয়, সেই ক্ষুদ্র ঋণ, তাদের কাছ থেকে তো মোটা অঙ্কের সুদ নেওয়া হয়। গরিব মানুষ ঋণ নিলে সুদ দেবে, আর সেই ব্যাংক ট্যাক্স দেবে না। ওই ট্যাক্সের টাকা তো গরিবের উন্নয়নের কাজে লাগে, দেশের উন্নয়নের কাজে লাগে। তাহলে সে টাকাটা কার পকেটে যাবে? সে টাকাও ইউনুস খাবে, ইউনুসের পকেটে যাবে। তা গ্রামীণ ব্যাংকে 5 বছরের জন্য কর মওকুফ করেছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে সামাজিক নিরাপত্তা, আপনারা জানেন সব ডিজিটাল সিস্টেম, কিন্তু আমরা সামাজিক নিরাপত্তা যাদেরকে এই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, দুস্থ মুক্তিযোদ্ধাদের ভাতা আমরা যা দিই, এটা কিন্তু ডিজিটাল পদ্ধতিতে তাদের কাছে মোবাইল ফোনের মাধ্যমে চলে যায়, আর যারা বয়োবৃদ্ধ তাদের পোস্ট অফিসে চলে যায়। সেখান থেকে সে 700 কোটি টাকার তহবিল, সেটাও গ্রামীণ কল্যাণ ট্রাস্টের মধ্যে নিয়ে নিয়েছে। আর সেখানে যাওয়া মানে কি, ওই গরিব মানুষটা আর পাবে না। এমনকি 2024 সালে আমি যে বাজেট দিয়ে এসেছিলাম, 7,97,000 কোটি টাকা বাজেট, সেই বাজেটের এই যে টাকাগুলি ছিল, সামাজিক নিরাপত্তার টাকা, ছেলে মেয়েদের বৃত্তির টাকা এবং কর্মসংস্থানের টাকা, সব কিন্তু মেরে দিয়েছে। কোথায় গেল সে টাকা? সেই হিসাবটা কে দেবে? আজকে রাষ্ট্রযন্ত্রের প্রশাসনে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে সেখানে ইউনূসের আত্মীয় স্বজন আর জামাতের ক্যাডারদের বসানো হচ্ছে, অর্থাৎ সেখানে মানুষরা সেবা পাবে না। এবং গ্রামীণ নাম ব্যবহার করে অর্থ আত্মসাৎ করার যে সুযোগ, সেই সুযোগ পুরোপুরি সে সদ্ব্যবহার করছে। এবং শেয়ার মার্কেটে 90,000 কোটি টাকা, ওই টাকা মানি লন্ডারিং করে দিয়ে দিয়েছে। আজকে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তারা নিঃস্ব হয়ে গেছে। শেয়ার মার্কেটের এখন কফিন নিয়ে তারা আন্দোলন করেছে। এবং ব্যবসায়ীরা, আজকে তো ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না, তারা দিশেহারা। এবং শুধু তাই নেই, সমস্ত ব্যবসাতে আস্তে আস্তে ইউনূস করালগত করে দিচ্ছে। ব্যাংক তার 18টা ব্যাংকের নির্দেশ দিয়েছে তারা ডিভিডেন্ড দিতে পারবে না। কেন পারবে না? মানুষের টাকা সেখানে, মানুষকে তো ডিভিডেন্ড দিতেই হবে, নাহলে মানুষগুলি চলবে কি করে? ব্যাংকগুলি তো বসে যাবে। সমস্ত ব্যাংকগুলি যে অচল করে দিয়েছে, কেন? শুধু নাকি গ্রামীণ ব্যাংকই থাকবে। ওই গ্রামীণ ব্যাংক মানে ইউনূসের পকেটে টাকা, গরিবের রক্ত চুষে খেতে এবং সমস্ত মানুষের ব্যবসা বাণিজ্য সব শেষ করে দেওয়ার পরিকল্পনা সে নিয়ে নিয়েছে। কারণ ব্যবসায়ীরা আজকে দিশার, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তারা এত ক্ষুব্ধ হয়ে গেছে। কই আওয়ামী লীগ সরকার আমলে ব্যবসায়ীদের, সে যে দলই হোক, বিএনপির ব্যবসায়ী ছিল, আরো সব জায়গা ছিল, আমরা তো তাদেরকে কখনো ডিস্টার্ব করিনি। আবার গাল ভরে বলে আমরা এত টাকা বকেয়া মাপ কি পরিশোধ করেছি। পরিশোধ তো করতে হবে, যে টাকা মাসে মাসে পরিশোধ করা হতো ইউনূস ক্ষমতা আসার পরে করেনি। 8 মাস পরে সেই টাকা যদি দিতে যায়, তাহলে সেখানে তো কথা আসবেই। কিন্তু প্রত্যেকটা ঋণের শোধ করার টাকা এবং আমাদের বিলগুলি, সমস্ত টাকা আমাদের বাজেটে ধরা ছিল। কেন সময় মতো দেয়নি? জুন মাসের 30 তারিখে বাজেট পাস করেছি, জুলাইয়ের 1 তারিখ থেকে কার্যকর হয়েছে। ইউনূসের এই চক্রান্তের ফলে 5 তারিখে আমরা সরে এসেছি। ক্ষমতা দখল করার পরে সে কেন এই 8 মাসের সমস্ত টাকা মাসে মাসে যেটা দেয়নি, কেন সেই জবাব দিয়ে আগে দিক, তারপরে তার জন্য ফলাও করে কথা বলে।